ডাব্লিউবি প্রাইমারি টেট অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি আগামী বছর যে প্রাইমারি টেট 2022 যেটি হবে, সরকার থেকে যে কথা বলা হয়েছে সেই হিসাব অনুযায়ী কীরকম সিলেবাস রয়েছে আপনাদের টেট পরীক্ষার ক্ষেত্রে সেগুলি নিয়ে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে এই যে টেটের সিলেবাস সেটাকে আরও আইডেন্টিফাই করেছি, আরও ভালোভাবে তৈরি করার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি যাতে কোনো কিছুতেই ঘাটতি না থাকে। তাহলে চলুন আজকের যে ভিডিওটি সেটি শুরু করা যাক। এই যে আপডেটেড সিলেবাসটি রয়েছে, এই সিলেবাসটি কিন্তু এনসিটিই অনুমোদিত যে সিলেবাস, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট তার সেন্ট্রাল টেটের পরীক্ষা নিয়ে থাকে সেইগুলোকে ভিত্তি করে এই সিলেবাসটি রয়েছে। অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন বাংলাতে লিখে সেগুলোকে বলছে যে এরকমভাবে পড়ুন বা এই বিষয়গুলো পড়ুন, এই ইউনিটগুলো রয়েছে। আমি বলছি না সেগুলো ভুল, আমি বলতে চাইছি একদম অফিসিয়ালি যে কথাবার্তা সেগুলো কিন্তু অনেকের ভিডিওতেই নেই। তাই আমি চেষ্টা করেছি যে অফিসিয়ালি এই ব্যাপারটাকে তুলে ধরা এবং দেখা যে কোথায় কোন জিনিসটা আপনাদেরকে পড়তে হবে, কতটা পড়তে হবে সেগুলো নিয়ে। এর বাইরে কিন্তু আসে না, এর ভেতরেই থাকবে। আপনাদেরকে শুধু খুঁটিয়ে খুঁটিয়ে বইগুলোকে ফলো করতে হবে, বইগুলো পড়তে হবে। দেখুন, এই যে সিলেবাসটি রয়েছে এটা পুরো আপডেটেড সিলেবাস, কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই। তাই অবশ্যই সিলেবাসটা দেখুন, A to Z পর্যন্ত সমস্ত বিষয় আমরা আলোচনা করব। এখানে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে প্রাইমারি টেট বসার জন্য, সেটা প্রথমে আপনাদেরকে জানতে হবে। দেখুন, এখানে বলে দেওয়া আছে যে 12 পাস যদি কেউ করে থাকে 50% মার্কস নিয়ে এবং তার সাথে 2 বছরের ডিএলএড করা থাকে, তাহলে কিন্তু তিনি প্রাইমারি দিতে পারবেন। আর যাদের ক্ষেত্রে 45% মার্কস আছে এবং যারা শিডিউল কাস্ট, ট্রাইব এই ক্যাটাগরির মধ্যে পড়ে, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। এবারে জেনারেল ক্যান্ডিডেট কিন্তু 50% নেই এরকম যদি কেউ থেকে থাকে, তার ক্ষেত্রে কিন্তু তেমন কিছু ক্রাইটেরিয়া বলা নেই বা সরকার থেকে সেরকম কিছু বলা নেই। এখানে দেখুন বলা হয়েছে 12 পাসড উইথ 45% মার্কস অ্যান্ড এডিশনালি পাসড এ 2-year ডিপ্লোমা ইন টিচিং অ্যাজ পার এনসিটি রেগুলেশন 2002। এটা বলা হয়েছে শুধুমাত্র যারা SC ST ক্যাটাগরি তাদের ক্ষেত্রে। তাই জেনারেল ক্যাটাগরি হয়ে আপনি যদি 45% মার্কস নিয়ে পাস করে থাকেন এবং ডিএডে যা হোক করে ভর্তি হয়ে থাকেন এবং ডিএলএড করাও হয়ে যায়, তাহলে কিন্তু টেট পরীক্ষায় হয়তো বসতে পারবেন, কিন্তু যদি পাস করেন ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় কিন্তু অসুবিধায় পড়তে হবে। তাই সেটা খেয়াল রেখে কাজটা করবেন, ফর্ম ফিল আপটা করবেন সেরকমভাবে। এরপর বলা হয়েছে যদি কেউ এরকম করে থাকে যে 12 পাস করেছে, 12 পাস করার পরে সে ডিএলএড না করে বিএলএড করেছে, 12 পাস করে 50% নম্বর নিয়ে 4 বছরের বিএলএড কোর্স করেছে, তাহলেও কিন্তু সে এলিজিবল এই টেট পরীক্ষায় বসার ক্ষেত্রে। এগুলো আমি সব কিন্তু এনসিটির নিয়ম অনুযায়ী বলছি। এরপর বলা হয়েছে যে যদি কেউ এমন হয়ে থাকে যে তার মার্কস 50%-এর নিচে নয় এবং সে প্রাইমারি পড়ছে এবং প্রাইমারি পড়তে পড়তে, এখানে ওটাই বলা হয়েছে, প্রাইমারি পড়তে পড়তে হয়তো সেকেন্ড ইয়ারে পড়ছে, সেকেন্ড ইয়ারে হয়তো যে সে যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন হয়তো ফর্মটা বেরিয়েছে, সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি বুঝতে পারলেন। আপনারা হয়তো ডিএলএড করছেন, এখন আপনাদের সেকেন্ড ইয়ার, যখন কিংবা হয়তো যখন ফর্মটা বেরোবে তখন হয়তো আপনাদের সেকেন্ড ইয়ার চলছে বা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে দিয়েছেন, মার্কশিট হাতে পাননি, আপনারাও কিন্তু এলিজিবল এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তখন শুধুমাত্র ফার্স্ট ইয়ারের মার্কসটা হয়তো চাইতে পারে বা রেজিস্ট্রেশন নম্বর চাইতে পারে। বা কেউ যদি এরকম করে যে গ্র্যাজুয়েশন করেছে এবং ফাইনাল ইয়ারে রয়েছে, কেউ হয়তো এইচএস না করে ডাইরেক্ট গ্র্যাজুয়েশন করেছে এবং গ্র্যাজুয়েশন করার পর সে ডিএড করেছে এবং ডিএডে সে এখন সেকেন্ড ইয়ারে চলছে বা সেকেন্ড ইয়ারে উঠেছে বা পরবর্তী ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ হবে তখন সে সেকেন্ড ইয়ারে পড়বে, তাহলে কিন্তু সে এলিজিবল এই পরীক্ষার জন্য। আর এনসিটির একটা নিয়ম আমরা দেখে নেব, যেটা বিএডের ক্ষেত্রে স্পেশালি বলা হয়েছে। এনসিটি রিভাইজ নর্মস ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স। এনসিটির একটা নিয়ম, এটা অনেকেই কিন্তু বলে না বা এটা অনেকেই ওমিট করে যায়, কিন্তু এটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটি কথা। এনসিটি রিভাইজ নর্ম, এটি এনসিটির নিয়ম অনুযায়ী
একটি কথা ওনারা বলেছেন যে যদি কেউ এমন ক্যান্ডিডেট হয়ে থাকে যে যার গ্র্যাজুয়েশন আছে এবং গ্র্যাজুয়েশনে 50% নম্বর আছে এবং বিএড আছে তার, সেও কিন্তু এই প্রাইমারি টেট পরীক্ষায় এলিজিবল, যেটা গত বছর করা হয়নি। এর কারণস্বরূপ বলা যেতে পারে গত বছর যখন ফর্মটা বেরিয়েছিল সেটা ছিল 2017 সালের ফর্মের ভিত্তিতে পরীক্ষা হয়েছিল 2021-এর 31শে জানুয়ারি। তাহলে যখন 2017 সালে এই ফর্মটি বেরোয় তখন কিন্তু এনসিটির এই নিয়মকানুন চালু হয়নি। তাই সেই নোটিফিকেশনের ভিত্তি করে রাজ্য সরকার কিন্তু যারা নতুন করে বসতে চেয়েছিল তাদের কিন্তু বসতে দেয়নি বা বসতে দিতে চায়নি। এটাই ছিল কারণ যে আমরা এলিজিবল হওয়া সত্ত্বেও কেন বসতে পারবো না, এরকম অনেক বিএড ক্যান্ডিডেটরা অনেক সমস্যার মধ্যে পড়েছিল এবং তারা অনেক রিকোয়েস্ট করেছিল সরকারকে, কিন্তু সরকার চাইলেও সেটা করতে পারেনি, কারণ একটা নোটিফিকেশনের নিয়ম অনুযায়ী তো তাদেরকে চলতে হবে। কিন্তু যখন 2022-এর ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু আর কোনো বাধা থাকবে না। তাহলে 2022-এ যারা পরীক্ষায় বসবেন তারা কারা? তারা হচ্ছেন যারা এতদিন পর্যন্ত ডিএলএড করেছেন তারা, প্লাস যারা বিএড করেছেন তারা। এবং বিএড অবশ্যই বিএডের ওই একই রকম নিয়ম সেম হবে। বিএডের ক্রাইটেরিয়া হিসাবে এখানে বলেছে গ্র্যাজুয়েট হতে হবে এবং তাদেরকে বিএড করে রাখতে হবে। সেটাই এখানে বলেছে যে এই গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড বিএড ডিগ্রি ক্যান অলসো নাও বি কনসিডার্ড ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ফর ক্লাসেস 1 to 5। এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। এটা অনেকে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে বলছে না বা বলে না। এরপর ডিটেল যে ব্যাপারগুলো সেটা আমরা এখানে দেখব। দেখুন এখানে প্রাইমারি এবং আপার আমি দুটোই এখানে সিলেক্ট করে রেখেছি। প্রাইমারি নিয়েই আজকে আমরা বক্তব্যটা রাখবো। প্রাইমারি যেটা, সেই প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আপনাদের পেপার 1 একটা থাকছে, পেপার 2 থাকছে। এটা সেন্ট্রালের নিয়ম অনুযায়ী টাইমিং করা আছে। এটা আগের বার এরকমভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল সেন্ট্রালের ডেটের সময়, তো সেই নিয়মগুলো দেওয়া আছে, এই টাইমিংগুলো ওই হিসাবে দেওয়া আছে। এগুলো অতটা লক্ষ্য করার বিষয় নয়, টাইম যখনই হোক না কেন। 2.5 ঘন্টা যেটা দেখতে হবে সেটা হচ্ছে 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে 150টি প্রশ্নের 150 নাম্বারের। প্রত্যেকটা প্রশ্নের মার্কস 1 নাম্বার থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং 150টি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। আবার পেপার 2 যেটা আপার প্রাইমারি মানে যেটা 6 থেকে 8 বা 5 থেকে 8, সেটা কিন্তু ওই 2.5 ঘন্টায় দিতে হবে 150 নাম্বারের, এবং সেই দিনেই দিতে হবে। দেখুন এখানে টাইমিং দেওয়া আছে 9:30 থেকে 12টা, আর এখানে 2টো থেকে 4:30। এটা প্রাইমারির ক্ষেত্রে তো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারির ক্ষেত্রে দুটো একসাথে হয় না, সেন্ট্রালের ক্ষেত্রে হয়। তো বলে রাখছি যে 2.5 ঘন্টা করে হয়ে থাকে পরীক্ষা, এবং 150 নাম্বার করে প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। এরপর দেখুন 1 থেকে 5 পর্যন্ত যে 2.5 ঘন্টা সময়টা রয়েছে, এই 2.5 ঘন্টা সময়ের মধ্যে কি কি আপনাদের আছে, কি কি বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখব। এখানে প্রাইমারির ক্ষেত্রে আমরা যদি ধরি, প্রাইমারির ক্ষেত্রে কিন্তু 5টি বিষয় থাকে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি এটা প্রথমে থাকে, এটায় 30টি প্রশ্ন থাকবে, 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি, মানে যেটা বাংলা, যার মাতৃভাষা বাংলা সে বাংলা রাখবে ল্যাঙ্গুয়েজ 1-এ, তাতে 30টি প্রশ্ন থাকে এবং 30টি প্রশ্নের জন্য মান 30 টোটাল, মানে প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে। এরপর ল্যাঙ্গুয়েজ 2 বা কম্পালসারি যেটা, এটাও কিন্তু হয় ইংরেজি হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলাটা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ অধিকাংশের ক্ষেত্রেই। সেক্ষেত্রে 30 নাম্বারের প্রশ্ন থাকবে এবং 30 নাম্বার করতে হবে আপনাদের। 30টি প্রশ্ন থাকবে, 30 নাম্বারেরই 1 নাম্বার করে করে। এবং ম্যাথামেটিক্সে থাকবে 30 নাম্বার, 30টি প্রশ্ন। এনভায়রনমেন্টাল স্টাডিজে থাকবে 30 নাম্বার, 30টি প্রশ্ন, টোটাল 150। 5টি সাবজেক্ট, টোটাল আপনাদের 5টি সাবজেক্ট, 30 করে পরীক্ষা, 150 নাম্বার। এই 150 নাম্বারের পরীক্ষা আপনাদের হবে। এরপরে অ্যাকচুয়ালি পাস হচ্ছে 90-এ সাধারণ যারা জেনারেল তাদের ক্ষেত্রে, এবং যারা এসসি এসটি এই ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের ক্ষেত্রে 82.5 মানে ওই 83 নম্বর, 83 নম্বর পেলেই তারা কিন্তু পাস হবে। এবারে পাস হলেই যে চাকরি পাবেন এমন কিন্তু নয়। আপনাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আমি খুব বেশি নাম্বার তুলতে পারি। এবং এখানে একটা প্রশ্ন অনেকের মনের মধ্যেই থাকে যে আমাকে কি তাহলে প্রত্যেকটা পেপারেই 20-25 করে তুলতে হবে, বা একটা পেপারে যদি আমার 10টা ঠিক হয় বা 15টা ঠিক হয় তাহলে কি আমি ফেল করে যাব? সেটা কিন্তু নয়। আপনাকে টোটাল আপনি কততে কত পাচ্ছেন সেইটা আপনাদেরকে দেখা হয়। কোনটায় বেশি পেয়েছেন, কোন পেপারটায় কম পেয়েছেন, কোন সাবজেক্টটায় বেশি পেয়েছেন, এগুলো কিন্তু দেখা হয় না। টোটাল কত পেয়েছেন সেটাই দেখা হবে। এরপর আপার প্রাইমারি সিলেবাসটা আমরা একটু দেখে নেব।
আপার প্রাইমারির ক্ষেত্রে ওই একই রকম চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1-এ 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2-তে 30 নাম্বার এবং ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এটা কিন্তু কাদের জন্য, যারা সায়েন্সের টিচার হতে চায় বা ম্যাথামেটিক্স সাবজেক্টে টিচার হতে চায় তাদের ক্ষেত্রে 60 নম্বরের 60 প্রশ্ন, 60টি প্রশ্ন 60 নম্বর। এরপর যারা মনে করুন আর্টসের স্টুডেন্ট বা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের হতে চায় সাবজেক্টের টিচার, তাহলে তাদের কিন্তু এই সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের যে এগুলো থাকে সেটাতে কিন্তু ওই 60 মার্কস এখানে করতে হবে, 60 মার্কস থাকবে এবং 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখুন চাইল্ড স্টাডির জন্য 30, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য 30, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য 30 প্লাস ম্যাথামেটিক্স বা সায়েন্সের জন্য 60 বা সোশ্যাল স্টাডিজের জন্য 60, 30 30 60 30 90, 60 150। এখানেও কিন্তু 150 নম্বরের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে, টাইম সেম 2.5 ঘন্টা। এখানে একটু নোট করবেন, দেখুন এখানে লেখা আছে যে ফর এনি আদার টিচার্স ইট ইজ কম্পালসারি টু অ্যাটেম্প্ট আইদার অফ দ্য লাস্ট 2 সেকশন। এই সেকশনগুলো আছে, এই সেকশনগুলোর মধ্যে আপনাদেরকে চয়েস করতে হবে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, এটা চয়েস করতে হবে। আর সায়েন্সের টিচার হলে ম্যাথামেটিক্স বা সায়েন্সের টিচার হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবারে আপার প্রাইমারির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দরকার সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা প্রাইমারিটা নিয়ে আলোচনা করছি। তো আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি এখানে কী কী জিনিসগুলো আপনাদেরকে পড়তে হবে। তো এখানে কিন্তু ইংলিশেই লেখা আছে, আমি যতটা সম্ভব বাংলা করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এনসিটির যে নিয়মকানুন, এনসিটি কিন্তু ইংলিশেই এই যে নিয়মকানুনগুলো এগুলো ইংলিশেই বলেছে, কারণ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশেই, যে কারণে এটা ইংলিশেই লেখা থাকবে। বাংলাতে যে বা যারা লিখছেন আশা করব তারা এগুলোকে ফলো করেই লিখছেন। তো এখানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি যে পোর্শনটা আছে প্রথমে, এখানে কী কী পড়তে হবে সেগুলো একটু দেখে নিই। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, শিখনের সঙ্গে বৃদ্ধি বা বিকাশের সম্পর্ক। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিশুর যে বিকাশ সেগুলো সম্পর্কে পড়তে হবে। ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশের প্রভাব একটা শিশুর বিকাশের ক্ষেত্রে, এটা পড়তে হবে। সোশ্যালাইজেশন প্রসেস মানে সামাজিকীকরণ যে চ্যাপ্টারটি রয়েছে সেটা পড়তে হবে। সেখানে কি পড়তে হবে, সোশ্যাল ওয়ার্ল্ড এবং চিলড্রেন, টিচার পেরেন্টস পেয়ার, এগুলো মানে এইগুলোর প্রভাব, শিক্ষক পিতামাতা এবং বন্ধু বান্ধবের প্রভাব একজন শিক্ষার্থীর সামাজিকীকরণে, এগুলো পড়তে হবে। পিয়াজে, ভাইগটস্কি, কোহলবার্গ এদের যে তত্ত্বগুলো এগুলো পড়তে হবে। কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে পড়তে হবে। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধি নিয়ে আপনাদেরকে পড়তে হবে। মাল্টি ডিমেনশনাল ইন্টেলিজেন্স, বহুত্ব, বুদ্ধির মধ্যে যে বহুত্ব এটা নিয়ে পড়তে হবে, বা বহুমুখী বুদ্ধি যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। এরপর আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ভাষা এবং চিন্তন, এটা পড়তে হবে। জেন্ডার, লিঙ্গ বৈষম্য এগুলো, বা সামাজিকীকরণে বা শিশুর সামাজিকতা এদের ভূমিকা কী এগুলো। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামাং লার্নার্স, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিলিজিয়ান, মানে এই শিক্ষাগত দিক দিয়ে, ভাষাগত দিক দিয়ে, ধর্মগত দিক দিয়ে মানুষের মধ্যে যে বৈপরীত্য রয়েছে এগুলো সম্পর্কে জানতে হবে। ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, সিসিই সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। সিসিই কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটা সম্পর্কে আপনাদেরকে পড়তে হবে। অ্যাকচুয়ালি স্কুল বেসড অ্যাসেসমেন্ট ব্যাপারটা কী এগুলো জানতে হবে, বা পিকক মডেল এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ফর অ্যাসেসিং রিডিং readiness level of learner, for enhancing learner and critical thinking in the classroom and for the assessing learner achievement, মানে একটা শিশুর মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং আনা, এক চিন্তনের বৈপরীত্য আনা, তাকে এনকারেজ করা, সে যাতে ভাবতে পারে, সব কিছু বোঝার চেষ্টা করা, এগুলো যাতে করতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। এখানে দেখুন এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এখানে কিন্তু 15টা প্রশ্ন আসবে, এখান থেকে 15টি প্রশ্ন আসবে 30টির মধ্যে। এরপর 5টি প্রশ্ন যে আসবে সেগুলো কোথার থেকে আসবে সেগুলো একটু দেখে নিই। এই যে 5টি প্রশ্ন কোথার থেকে আসবে, অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্সড অ্যান্ড ডিপ্রাইভড, যে সামাজিকভাবে যে পিছিয়ে পড়া মানুষজন রয়েছে, যেটা পোভার্টি কারণ হতে পারে, দারিদ্রতা হতে পারে, বা হয়তো এমন কোনো জায়গায় রয়েছে যেখানে হয়তো শিক্ষাটা ভালোভাবে আসছে না, এগুলো নিয়ে আপনাদেরকে জানতে হবে। অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস, ইম্পেয়ারমেন্ট এটসেট্রা, একজন শিক্ষার্থীর কোথায় অসুবিধা, কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং সেই রিলেটেড কিছু প্রশ্ন থাকবে। এবার অ্যাড্রেসিং দ্য ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, স্পেশালি অ্যাবেলড লার্নার,
মানে কি, যে সমস্ত শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে বুঝতে হবে, তাদেরকে জানতে হবে। এবং আপনাদের বইও দেখবেন আছে স্পেশালি অ্যাবেলড চিলড্রেন সম্পর্কে, বা বৈপরীত্য কিছু রয়েছে কিছু কিছু শিশুর মধ্যে, সেগুলো সম্পর্কে জানতে হবে। এরপর 10 নম্বরের বা 10টি প্রশ্ন কোথা থেকে আসবে, লার্নিং অ্যান্ড পেডাগোগি যে পোর্শন আছে, এটা আগেরটা ছিল কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এই চ্যাপ্টারটি কিন্তু আপনাদের রয়েছে। অ্যাকচুয়ালি আপনাদের ডিএলএড বইয়ে যা আছে তাই পড়তে হবে, বাইরের কোনো কিছু নয়। বুদ্ধি যে চ্যাপ্টারটা সেটা কিন্তু ডিএলএডের বইয়ে নেই, এটা আপনাদেরকে কালেক্ট করতে হবে। আমরা আমাদের চ্যানেলে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগির চ্যাপ্টারগুলো করানোর চেষ্টা করব, তো সেখান থেকে আপনারা করতে পারবেন। এবারে লার্নিং অ্যান্ড পেডাগোগি পোর্শনে কী আছে, হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেল টু অ্যাচিভ সাকসেস ইন দ্য স্কুল পারফরমেন্স। একজন শিক্ষার্থী কীভাবে চিন্তাভাবনা করে, কেন সে ফেল করে পরীক্ষায়, এবং সে কীভাবে সাকসেস পেতে পারে জীবনে, এই সম্পর্কিত কিছু প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের মধ্যে এই রিলেটেড প্রশ্ন থাকবে। আর আছে বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং চিলড্রেন স্ট্র্যাটেজিস, লার্নিং অফ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং। শিক্ষার্থীর উন্নতির জন্য কী কী টিচিং টিএলএম ব্যবহার করতে হবে, বা কীভাবে পড়ালে তার শিক্ষাটা সম্পূর্ণ হবে, কী পদ্ধতি অবলম্বন করতে হবে, পদ্ধতিগুলো, শিক্ষণ পদ্ধতিগুলো, এগুলো নিয়ে আপনাদেরকে জানতে হবে। এরপর আছে অল্টারনেটিভ কনসেপশন অফ লার্নিং ইন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরার অ্যাজ সিগনিফিক্যান্ট স্টেপ ইন দ্য লার্নিং প্রসেস। এবং শিক্ষার্থীদের কোথায় ভুল হচ্ছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি জানতে হবে বা চিনতে হবে। এরপর হচ্ছে এখানে একটা পয়েন্ট বাদ চলে গেছিলো, চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। একজন শিশু নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে, এই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে। এই সম্পর্কিত যে শিক্ষা দীক্ষা এগুলো জানতে হবে, এগুলো আপনাদেরকে বোঝাতে হবে শিক্ষার্থীকে, এবং সেই রিলেটেড কিছু প্রশ্ন থাকবে। এরপর আছে কগনিশন এবং ইমোশন, চিন্তন বলতে পারেন, বা জ্ঞান তার সাথে সাথে ইমোশন, প্রেষণা, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। মোটিভেশন অ্যান্ড লার্নিং এগুলো সম্পর্কে জানতে হবে। মোটিভেশন, লার্নিং এগুলো প্রত্যেকটা কিন্তু সাবজেক্টে রয়েছে। এরপরে ফ্যাক্টর কন্ট্রিবিউটিং লার্নার পার্সোনাল এনভায়রনমেন্ট, কীভাবে একটা শিক্ষার্থীর পরিবেশ প্রভাব বিস্তার করে শিক্ষার্থীর শিক্ষণের জন্য, এই রিলেটেড প্রশ্ন থাকবে। এবারে ল্যাঙ্গুয়েজ 1ও কিন্তু সেম জিনিস, 15 এগুলো ভাগ করা আছে, 15টা ভাগ করা আছে। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশন পোর্শনে কিন্তু নাম্বার তোলার একটা জায়গা থাকে। এখানে 2টো প্যাসেজ থাকে। এখানে দেখুন এটা বলেছে যে রিডিং আনসিন প্যাসেজ, 2 প্যাসেজ, 1 প্রোজ অর ড্রামা, 1 পোয়েম উইথ কোশ্চেন অন কম্প্রিহেনশন, ইনফারেন্স, গ্রামার অ্যান্ড ভার্বাল অ্যাবিলিটি। এর সাথে আছে প্রোজ প্যাসেজ মে বি লিটারারি, সায়েন্টিফিক, ন্যারেটিভ অ্যান্ড ডিসকার্সিভ। এটা বলা হচ্ছে যে রিডিং যে কম্প্রিহেনশনটা দেওয়া থাকবে আনসিন পোর্শন, সেখানে 2টো আনসিন থাকবে। একটা হচ্ছে প্রোজ মানে গল্প থাকবে, একটা পোয়েম থাকবে, গল্প থাকবে বা নাটক থাকবে, আর একটা পোয়েম থাকবে, এবং সেই রিলেটেড কিন্তু প্রশ্ন থাকবে। এখানে 15 নাম্বার ম্যাক্সিমাম থাকতে পারে, এবং তার মধ্যে ওই রিলেটেড প্রশ্ন থাকতে পারে, গ্রামার পোর্শন ওখান থেকে তুলে দিতে পারে, এগুলো থাকবে। এখানে দেখুন যে গ্রামারের কথাটা বলা হয়েছে, এই গ্রামারের সম্পর্কে কিন্তু স্পেশালাইজেশন করে কিচ্ছু বলা হয়নি। অনেক ইউটিউব চ্যানেল কিন্তু স্পেশালি করে বলে দিচ্ছে যে সন্ধি আছে, হয়তো বলছে সমাস, কারক, বিভক্তি এগুলো রয়েছে, বা বিভিন্ন বর্ণগত যে পার্থক্যগুলো, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এইগুলো, বা কারক বিভক্তি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেকে স্পেশালাইজেশন করে বলে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি টেটের সিলেবাস দেখেন, সেখানে কিন্তু স্পেশালি কিছু বলা নেই। অর্থাৎ আপনাদের পুরো গ্রামার বই পড়তে হবে, একদম শিওর গ্রামার বই পড়তে হবে। এবারে কোন বই ভালো, কোন গ্রামার বই ভালো, এগুলো আমি পরে একটা ভিডিওতে বলে দেবো, কোন বইটি ভালো হবে বা কোন বই থেকে প্রাইমারির প্রশ্নপত্র হয়ে থাকে, সেগুলো আমি সব বলে দেবো। তাহলে গ্রামারের কিন্তু A to Z সব পড়তে হবে। এখানে কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সামান্য কিছু পড়ে নেবো, যেহেতু প্রাইমারি পরীক্ষা দিচ্ছি, এরকম কিন্তু ভাবা চলবে না। মোটামুটি 10 বা 11, 12 পর্যন্ত বাংলা গ্রামারের যা আছে সব পড়তে হবে, 10 পর্যন্ত তো পড়তেই হবে। এরপর পেডাগোগি পোর্শনে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেগুলোর মধ্যে লার্নিং অ্যাকুইজিশন, তারপরে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি বা অ্যাকুইজিশন, লার্নিং, এগুলো ইংলিশেও পড়েছেন নিশ্চয়ই, ইংলিশ টার্মগুলো। রোল অ্যান্ড লিসেনিং, স্পিকিং, এই যে জিনিসগুলো, লিসেনিং, স্পিকিং মানে শোনা, বলা,
এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লেখা পড়া, এই যে 4টি যে পর্যায় রয়েছে, লেখা, পড়া, শোনা এবং বলা। ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, শিক্ষার্থীরা কীভাবে এটাকে টুল হিসাবে ব্যবহার করে, মানে বলাটা বা শোনাটা, এই জিনিসটাকে কীভাবে টুল হিসাবে ব্যবহার করে, টুল বলতে নিজের শেখার পদ্ধতি হিসাবে কীভাবে ব্যবহার করে, এগুলো রয়েছে। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম। গ্রামার বা ব্যাকরণের ভূমিকা কী একজন শিক্ষার্থীর শিক্ষণের ক্ষেত্রে, এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, এরর অ্যান্ড ডিসঅর্ডার। শিক্ষার্থীর শিক্ষণগত যে সমস্যা বা বৈচিত্র্যপূর্ণ শিক্ষালয় বা ক্লাসরুম, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষার যে দক্ষতা, এগুলো রয়েছে। ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, যেটা আমি বললাম, লেখা, পড়া, শোনা এবং বলা, এই যে শিক্ষণ দক্ষতাগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই রিলেটেড বাংলা ডিএলএড বই কিন্তু অনেক কিছু লেখা আছে, এগুলো অবশ্যই পড়বেন। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, টেক্সট বুক, মাল্টিমিডিয়া ম্যাটেরিয়াল, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস অফ ক্লাসরুম। শিক্ষণের যে পদ্ধতির সাথে সাথে যে সমস্ত টিএলএমগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত বহু ভাষাভাষী স্কুল রয়েছে সেখানে কীরকম টিএলএম ব্যবহার করা উচিত, এইগুলো, এই সমস্ত প্রশ্ন আসে, এই রিলেটেড প্রশ্ন। আর রিমেডিয়াল টিচিং, এগুলো নিশ্চয়ই জানেন, রিমেডিয়াল টিচিং, রিটিচিং, এগুলো অবশ্যই জানেন। রিমেডিয়াল টিচিং বলতে কিছুই নয়, কোনো শিক্ষার্থী যদি কোনো অসুবিধা হয় তাকে আলাদাভাবে অন্য ক্লাস করে তাকে বোঝানো। ক্লাসে যেরকমভাবে বোঝানো হয়েছে অতটা ডিটেলসে না হলেও মোটামুটিভাবে একটা জিস্ট তাদের সামনে তুলে ধরা যাতে তারা বুঝতে সক্ষম হয়, এটাই হচ্ছে রিমেডিয়াল টিচিং। এবারে ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, এই যে পেডাগোগি এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পোর্শনটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একই জিনিস। এখানে ল্যাঙ্গুয়েজ 2তে দেখুন কম্প্রিহেনশনে কী দেওয়া আছে। কম্প্রিহেনশনে দেওয়া আছে 2 আনসিন প্রোজ প্যাসেজ, ডিসকার্সিভ অর লিটারেচার অর নেরেটিভ অর সায়েন্টিফিক, এইগুলোর মধ্যে হতে পারে, এই রিলেটেড আনসিন থাকবে। উইথ কোশ্চেন অ্যান্ড কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভার্বাল অ্যাবিলিটি, এখানেও কিন্তু গ্রামার পোর্শন থাকবে। 15 নম্বরের প্রশ্ন হবে, 15 নম্বরের এখানে প্রশ্ন ম্যাক্সিমাম থাকতে পারে, তার মধ্যে কিন্তু গ্রামার থাকবে এবং ওই আনসিন রিলেটেড প্রশ্ন থাকবে। এখানেও কিন্তু গ্রামারে কিছু বলে দেওয়া নেই যে এইগুলো পড়বেন, এগুলো পড়লেই হবে, এই সমস্ত কিছু বলা নেই। হয়তো তারা নিজেদের এক্সপিরিয়েন্স থেকেই বলছেন, কিন্তু সম্পূর্ণটা তাদের কথায় বিশ্বাস না করে নিজের যেটুকু জ্ঞান সেটাকে কাজে লাগিয়ে সমস্ত গ্রামার পোর্শনটাকে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। পেডাগোগি পোর্শনে দেখুন ওই একই রকম, কোনো আলাদা কিচ্ছু নেই। এইটার পিডিএফ লিঙ্কটা আমি যখনই দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সম্পূর্ণ একই, ল্যাঙ্গুয়েজ 1 পেডাগোগি এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যা এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 একই রকম। দেখুন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এখানেও কিন্তু সেম আছে, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং লাস্টেরটা দেখুন রিমেডিয়াল টিচিং, এখানেও কিন্তু রিমেডিয়াল টিচিং, সবাই সেম আছে, কোনো আলাদা কিচ্ছু নয়, একই রকম একই জিনিস পড়তে হবে। এরপর ম্যাথামেটিক্সের যে জিনিসটা আছে সেটা একটু লক্ষ্য করলে দেখবেন কন্টেন্টের মধ্যে কী কী পড়তে হবে। জিওমেট্রি, জ্যামিতি পোর্শন, শেপস, স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, শেপ সম্পর্কে বিভিন্ন ধরনের, কোনটা কী শেপ, কীরকম দেখতে, সলিড অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যে সলিডগুলো আছে সেগুলো, নাম্বার, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মেজারমেন্ট, ওয়েট, টাইম, ভলিউম, ডাটা হ্যান্ডলিং, প্যাটার্ন, মানি। এই যে কন্টেন্টের যে ম্যাথামেটিক্স পোর্শনটা আছে, এই ম্যাথামেটিক্স পোর্শনটা কিন্তু সিটেট রিলেটেড, সিটেট রিলেটেড কিন্তু এই ম্যাথামেটিক্স পোর্শনটা। এখানে ম্যাথামেটিক্সে আরও অনেক কিছু রয়েছে, শুধুমাত্র এই কটা জিনিস নেই। সিটেটে এই সমস্ত জিনিসগুলো আসে। প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্স পোর্শন আরও অনেক বড়, সেটা নিয়ে আমি একদিন আলোচনা করব। ম্যাথামেটিক্স পোর্শনটার জন্য আপনারা একটা কোনো ভালো বই ব্যবহার করুন এবং ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে ম্যাথামেটিক্সের বইগুলো আছে সরকার থেকে যেগুলো দেয় সেইগুলো সলভ করার চেষ্টা করুন, সেখান থেকে আপনারা কিন্তু অনেক কমন পাবেন। আর এই প্রাইমারি টেটের জন্য বিশেষ করে সাহায্য করবে এরকম কয়েকটা বইয়ের আমি নাম বলে দেবো। ম্যাথামেটিক্সে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, শুধু এগুলো নেই। ম্যাথামেটিক্সে বীজগণিত আসতে পারে, আর এই অ্যাডিশন, সাবট্রাকশন এগুলো আসবে, এগুলো সরলীকরণ বা সিম্পলিফিকেশন আকারে আসতে পারে, এমনি নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিন্তু নয়। তার সাথে ক্যালেন্ডার রিলেটেড প্রশ্ন থাকতে পারে, পিতাপুত্রের বয়স সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে, ট্রেনের গতি নিয়ে প্রশ্ন থাকতে পারে, বা নৌকার গতিবেগ নিয়ে প্রশ্ন থাকতে পারে, এগুলো কিন্তু থাকবে। অনুপাত নিয়ে থাকতে পারে, সমানুপাত নিয়ে থাকতে পারে, ঐকিক নিয়ম নিয়ে থাকতে পারে, এগুলো কিন্তু রয়েছে ম্যাথামেটিক্স পোর্শনে। এরপর প্যাডাগোগিক্যাল যে প্রশ্ন সেটা কিন্তু সেম আছে, এখানে কিন্তু 15টা প্রশ্ন থাকবে, আর এই কন্টেন্টে কিন্তু 15টা কোয়েশ্চেন ম্যাক্সিমাম থাকতে পারে। এবার প্যাডাগোগিক্যাল যে ইস্যুগুলো রয়েছে সেগুলো একটু লক্ষ্য করবো। এখানে একটা কথা বলে রাখি যে 15 নাম্বার মানে যে 15 নাম্বারই থাকবে এরকম কিন্তু নয়।
হয়তো 10 নাম্বার এটাই থাকলো, 20 নাম্বার পেডাগোগিতে থাকবে, এরকমও হতে পারে। ম্যাক্সিমামের কথা আমি এখানে বলছি। পেডাগোগি যে পোর্শনটা আছে এখানে নেচার অ্যান্ড ম্যাথামেটিক্স, লজিক্যাল থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং, চিলড্রেন থিঙ্কিং, শিশু কীভাবে শিখছে, শিশু কীভাবে ম্যাথটাকে দেখছে, কীভাবে অ্যাপ্লাই করছে জীবনে, সেই রিলেটেড প্রশ্ন। প্লেস অফ ম্যাথামেটিক্স ইন কারিকুলাম, পাঠ্যক্রমে যে গণিতের ভূমিকা, এগুলো। ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স, গণিতের ভাষা। কমিউনিটি ম্যাথামেটিক্স, যোগাযোগে গণিত। ইভালুয়েশন থ্রু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল মেথডস, একটা শিক্ষার্থীর গণিত শিখনের ক্ষেত্রে সাধারণ এবং বিশেষ যে পদ্ধতিগুলো রয়েছে সেইগুলো। প্রবলেম অফ টিচিং, শিক্ষণের যে সমস্যা সেইগুলো। এরর অ্যানালাইসিস অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট অফ লার্নিং অ্যান্ড টিচিং, শিক্ষার্থীর যে শিখন এবং শিক্ষণ এই দুটোর মধ্যে যে কিছু ভুল ত্রুটি সেগুলো নিয়ে আলোচনা করা। ডায়াগনস্টিক অ্যান্ড রিমেডিয়াল টিচিং, এখানেও কিন্তু একই রকমভাবে বলা আছে। মানে ডিএলএডের যে ম্যাথামেটিক্স বইটি আপনাদের আছে সেটা কিন্তু থরলি পড়তে হবে। ওখানে কন্টেন্টের অনেক কিছু জিনিস দেওয়া আছে, প্যাডাগোগিক্যাল যে ব্যাপারগুলো, প্যাডাগোগির যে পোর্শনের যে সমস্যাগুলো সেগুলো ওখানে অনেকটাই সলভ হয়ে যাবে। আর এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এগুলো ক্লাস 3 থেকে 7 পর্যন্ত যে বইগুলো ধরুন সেখানে কিন্তু এই ব্যাপারগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো এখানে আছে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, তার মধ্যে রিলেশনশিপ, সম্পর্ক, ওয়ার্ক অ্যান্ড প্লে, খেলাধুলো, কাজ এবং খেলাধুলো, অ্যানিম্যালস, পশু পাখি প্রাণী, উদ্ভিদ, এইগুলো, ফুড, খাদ্য, শেল্টার, বাসস্থান, ওয়াটার, জল, ট্রাভেল, ভ্রমণ সম্পর্কে, থিংস উই মেক অ্যান্ড ডু, আমরা যে জিনিসগুলো তৈরি করতে পারবো, এই সমস্ত জিনিস এগুলো রয়েছে। কন্টেন্টের মধ্যে কিন্তু আরও অনেক কিছুই রয়েছে, এগুলো লেখা আছে একরকম, কিন্তু আমি আমার স্পেশালি অভিজ্ঞতা থেকে বলছি, সম্পূর্ণভাবে যদি আপনি পরিবেশের একটা ভালো বই জোগাড় করতে পারেন, আমি বলে দেবো কোন বইটা ভালো। একটা পরিবেশের ভালো বই যদি জোগাড় করতে পারেন, সেখান থেকে যদি পড়েন তাহলে অবশ্যই ভালো লাভ হবে আপনাদের। আর এই বইগুলো যেগুলো আছে এগুলো তো অবশ্যই পড়তে হবে, এগুলো তো ক্লাস 3 থেকে 5 বা 7, 8 পর্যন্ত এই ব্যাপারগুলো কিন্তু আছে। এই ব্যাপারগুলো আপনাদের টেক্সচুয়াল যে ব্যাপারগুলো সেগুলো এখানে পাবেন, কিন্তু এর বাইরেও পড়তে হবে। এর বাইরে পড়ার জন্য ইভিএসের ক্ষেত্রে আমি বলতে পারি ডক্টর অনিশ চ্যাটার্জির যে বইটা সেটা কিন্তু খুব ভালো একটা বই। সেখান থেকে আপনারা পুরো ডিএলএডের যা প্রশ্ন পড়ে পরিবেশ সংক্রান্ত সেগুলো কিন্তু ওখান থেকে অধিকাংশ আসে, তাহলে ওটা পড়তে হবে। আর কি আছে এখানে, প্যাডাগোগিক্যাল যে ইস্যুগুলো রয়েছে সেখানে ম্যাক্সিমাম 15 নাম্বার পড়তে পারে। কী আছে এখানে দেখে নিই একবার। কনসেপ্ট, স্কোপ অফ ইভিএস, পরিবেশ সম্পর্কে একটা ধারণা। সিগনিফিক্যান্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, মানে প্রয়োজনীয়তা কী ইভিএসের, পরিবেশ বিজ্ঞানের। এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশ শিক্ষা কী, পরিবেশ নিয়ে কেন পড়বো, এইগুলো। লার্নিং প্রিন্সিপাল, কিছু নিয়ম নীতি পরিবেশের। স্কোপ অ্যান্ড রিলেশন টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে সম্পর্ক। অ্যাপ্রোচেস অফ প্রেজেন্টিং কনসেপ্ট, অ্যাক্টিভিটিস, এক্সপেরিমেন্ট, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, এই যেগুলো বাস্তবিক যে পরিবেশ নিয়ে পড়া মানে হচ্ছে বাস্তবিক কিছু কাজকর্ম থাকে, কিছু নিয়মকানুন থাকে, কিছু নিয়মকানুন মেনে আমাদেরকে কিছু সার্ভে করতে হয় এলাকা ভিত্তিক, এগুলো সবই ডিএলএডের বইয়ে আছে, সেগুলো দেখবেন, ওগুলো পড়তে হবে। ডিসকাশন, আলোচনা। সিসিই, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সিসি আমি একটু আগে ইভিএসের আগে যখন আমি সিডিপি নিয়ে আলোচনা করছিলাম সেখানে কিন্তু সিসিই কথাটা আমি বলেছি, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এখানে প্রচুর কোশ্চেন হয়, এগুলো জানতে হবে। টিচিং মেটেরিয়ালস, টিচিং এইডস, এগুলো টিএলএম যেগুলো সেগুলো নিয়ে প্রচুর কোশ্চেন হয়। প্রবলেমস মানে জীবনের পরিবেশ সংক্রান্ত যে সমস্ত অসুবিধাগুলো এগুলো সলিউশন কী, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল পুরো সম্পূর্ণ যে ডিটেলসে আপনাদের ডিএলএড প্লাস টেটের যে সিলেবাস সেটার অ্যাকচুয়াল ফর্ম। এটা ফলো করলে আর আপনাদের অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো কিছু দেখতে হবে না। পরবর্তী ভিডিওতে আমরা আপার প্রাইমারির যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে তার পরবর্তী ক্ষেত্রে যে কী বই পড়ব প্রাইমারির ক্ষেত্রে। এখন যেহেতু আমাদের প্রাইমারিটা লক্ষ্য, প্রাইমারিটার জন্য কী বই পড়ব সেগুলো আমি বলে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।